শেষের দিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দিতে সকাল 10টার পরপরই ট্রাইব্যুনালে আসেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। 11টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগের যে বর্বরতা তার বর্ণনা তুলে ধরেন। এ সময় নতুন আয়নাঘরের সন্ধান দেন হাসনাত। মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে, মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে। বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয়, বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত, কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে, যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায়, এজেন্সির ভাষায় যেটাকে সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, যার যে স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্থা করা হয়, এবং আমাদেরকে মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। সেদিন সকালে এসে আমাদের এজেন্সির একজন আমাদেরকে হুমকি দেয় যে আমরা যেন মিটিং করে সারা দেশের সামনে আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে, বিদেশে আমাদের লাইফ সেটেল করে দিবে। এই বিষয়গুলো আমাদেরকে বলেন। আমাদের সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। সেদিন জুম্মার নামাজ ছিল, আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। তিনি আরও বলেন, বিগত সময় সেনাবাহিনী, আইন ও বিচার বিভাগ সহ গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করতেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনা সব কিছুকে আসলে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। কিন্তু তাদের মধ্যে কিছু সুবিধাভোগী আওয়ামী পাচাটা কিছু সাংবাদিক ছিল, তাদের যোগসাজশে আমরা দেখছিলাম, বিশেষ করে 71 টেলিভিশন, সময় টেলিভিশন এবং ডিবিসি, এই 3টে টেলিভিশনকে কীভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন, তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। রাজনৈতিক দলগুলো, সচিব, ডিসি আমলা তারা দখল করে নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে। ব্যুরোক্রেসি, অনেক ব্যুরোক্রেটদের সাথে যখন কথা বলি তারা আসলে শেল্টার চায়, তারা আসলে রিস্ক নিতে চায় না, এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আনডিও ফেভার দিয়ে থাকে। দ্বিতীয়ত, মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী, বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে, এবং 5ই আগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাও ভালো জানেন। এবং তারপরে হচ্ছে মিলিটারি বিষয়ে আমরা দেখেন, মিলিটারির একটা বড় একটা অংশ কিন্তু দেশের পক্ষে, আমাদের এই জুলাইয়ের পক্ষে রাস্তায় নেমে এসেছিল। তারা আমাদের যদি সহায়তা না করতেন, তারা যদি আন্দোলনের পক্ষে না থাকতো, তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না। কিন্তু এই কতিপয় সদস্য ছিল, বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল, যারা হাসিনার লেসপেন্সার হিসেবে যারা সব অপরাধের বৈধতা উৎপাদন করেছে, আয়নাঘরের বৈধতা উৎপাদন করেছে। আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাসনাত সাংবাদিকদের বলেন, জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে চায় এনসিপি। ক্ষমতায় যেতে চাও, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে কোনো ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলডভাবে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী, আমরা যাইতে চাই। কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। এদিন ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের আমলে জেইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেফতার 3 সেনা কর্মকর্তাকে। হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। দাবি করেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি আয়না ঘরে ছিলেন না। মিস্টার আজমি তদন্ত আদালত, বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আদালত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন, সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি। সেখানেও এই 3 জন আসামির কোনো দোষ নাই। একই সাথে মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি। সেখানে 21 ফিট বাই 17 ফিট একটি ঘর, জানালা 5টি, দরজা 2টি, ওয়ার্ড্রোব, আলমিরা, রিডিং টেবিল এবং পরে স্থাপিত এসিও ছিল।
এবং আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়নাঘর ছিল না, অন্য কোনো জায়গা ছিল, যার কারণে এই ভিকটিমের আয়নাঘরে আটক রাখার জন্য এই আসামিদের কোনো দায় নাই। 13 জনের বিরুদ্ধে সরাসরি গুম ও নির্যাতনের সাথে সম্পৃক্ততার প্রমাণ আছে। রাজপ্রাসাদে আটক করে রাখলেও সেটা গুম বলে জানান প্রসিকিউটর শাইখ মাহাদি। এই মামলায় তাদের কোনো প্রাইমাফেসি কেস, তাদের যে আসামি রয়েছে তাদের কোনো প্রাইমাফেসি কেস নেই, তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। মোটা দাগে তারা বলতে চেয়েছেন তারা যেই সময় চাকরিরত ছিলেন সেই সময়ে কোনো ধরনের অপহরণ বা গুমের ঘটনা ঘটেনি। এই সমস্ত বিষয় তারা কোর্টের সামনে সাবমিট করেছেন। এর প্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি জবাব দিয়েছি। আমাদের জবাবে আমরা বেশ কিছু বিষয় ক্ল্যারিফাই করেছি। প্রথমত আমরা বলতে চেয়েছি যে বলপূর্বক গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে খুবই বিশেষ ধরনের একটি ক্রাইম। এই ক্রাইমটা বাংলাদেশের আইন ব্যবস্থায় আগে ছিল না, নতুনভাবে এটা সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায়। সুতরাং আন্তর্জাতিক আইনে যে সমস্ত স্ট্যান্ডার্ড, যে সমস্ত শর্তাবলী পূরণ করা প্রয়োজন হয় সেই সমস্ত শর্তাবলীর আলোকেই প্রসিকিউশন তার চার্জটা সাবমিট করেছেন। এবং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে নেচার, এটা একটা চলমান ক্রাইম। অর্থাৎ এই ক্রাইমের শুরু হয় যখন একজন ব্যক্তিকে অপহরণ বা আইনের আশ্রয় থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর শেষ হয় যখন তিনি আবার পুনরায় আইনের আশ্রয় বা জনসমক্ষে মুক্ত অবস্থায় বেরিয়ে আসেন। আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি এবং আমাদের যে 39 জন সাক্ষী রয়েছেন এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই আসামিরা কে, কখন, কিভাবে, কোন সময়ে এবং কি মাধ্যমে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন। এই মামলার আসামিদের বিরুদ্ধে 2015 সালে 22 অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সময়ে 26 জনকে গুম করার অভিযোগ আনা হয়েছে। কাজী পাপ্পু, বাংলা এডিশন, ঢাকা।